এমনকি আপনি যদি তত্ত্বাবধায়ক সরকারের কথা আমরা যদি আলোচনা করি, সেখানেও কিন্তু এক এক দল থেকে তারা নমিনেট করতেন পাঁচজন 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 করে। তো তারপরে যে সরকারটা গঠিত হতো সেটা মূলত একটা দলের নমিনেশনে, একেবারে তারা দলের কোন নেতৃত্ব পর্যায়ে থাকতেন না, বাট দলীয় সরকারের মতোই ছিল ওটা। দেশটাদের তো আবার মন্ত্রণালয়ে কাজ করতে হবে, কাজ করা, হ্যাঁ, যেমন একটা প্রফেশনাল একটা আছে, মন্ত্রণালয়ে যদি তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, তারা হয়তো এই মুহূর্তে মন্ত্রণালয়টা চালাতে পারবেন কিনা এই ব্যাপারে আমি নিশ্চিত না। যেহেতু মাঝখানে প্রায় 48 ঘন্টা 60 ঘন্টা ধরে সরকার ছিল না ওই অর্থে, অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে মনে হয় আর আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে। তো যখন একটা সরকার গঠন হবে, সেই সরকার গঠিত হওয়ার পরে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব তাদেরকে দেওয়া হবে এবং আমাদের যে রাষ্ট্রের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা অনুযায়ী কাজকর্ম যখন চালু হবে, তখন হয়তো পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসবে। পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক এবং অনেক দুর্ঘটনা ঘটেছে, অনেক নাশকতা ঘটেছে, অনেক ডাকাতির ঘটনা ঘটেছে, সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণ করা হয়েছে, যারা আওয়ামী লীগের লোকজন ছিল তাদের বাড়ি ঘরে আক্রমণ করা হয়েছে। তো অনেক কিছু ঘটে গেছে ইতিমধ্যে এই 60 ঘন্টার মধ্যে। সুতরাং আমরা এখন অপেক্ষা করব, কিছুটা হয়তো পরিস্থিতির আগের দিনের তুলনায় কিছুটা ভালো ছিল গতকাল, আর আজকে আরো হয়তো কিছুটা ভালো। বাট রাতের বেলায় যেটা দেখা যাচ্ছে, ঢাকা নগরের বিভিন্ন জায়গায় ডাকাতি করার জন্য লোকজন নেমে পড়ছেন এবং এই লোকগুলো মূলত দরিদ্র শ্রেণীর মানুষ, টোকাই বলা হয় অনেক সময়, কয়েকজন ধরা পড়েছেন তাদেরকে বস্তির মানুষ বলা হচ্ছে টোকাই, এবং কিছু নেশাগ্রস্ত মানুষ আছেন একেবারে যে তারা কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে বা কোনো রাজনীতির লোকেরা এসব করছেন এরকমটা বলার কোনো কারণ নেই, এরকম বোঝা যাচ্ছে না। সুতরাং এগুলো নিয়ন্ত্রণে আনবে। যেটা আপনি বলছিলেন যে বাংলাদেশের যে পুলিশ বাহিনী, সে পুলিশ বাহিনী সমস্ত থানা থেকে প্রায় অদৃশ্য হয়ে গেছিলেন, প্রায় বলবো না একেবারে অদৃশ্য ছিলেন গত সন্ধ্যা পর্যন্ত, আজকে সন্ধ্যা পর্যন্ত। আজকে সন্ধ্যায় তারা আসা শুরু করেছেন, কারণ এই আন্দোলনের সময় কিছু নাশকতা হয়েছিল, পুলিশেরও কিছু গুলিতে কিছু কিছু লোক মারা গেছে, অনেক লোক, কিছু লোক বললে ভুল হবে, যার কারণে পুলিশ বাহিনীর উপরে একটা হিংসা বলতে পারেন বা ক্ষোভ বলতে পারেন, ঘৃণা বলতে পারেন, এর বহিঃপ্রকাশ ঘটেছে। ঢাকাতে অনেকগুলো পুলিশ স্টেশন জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদের অস্ত্র লুটপাট হয়ে গেছে এবং তারা সেফ মনে করেন নেই, যারা বিভিন্ন জায়গায় থাকতেন সেখানেও তারা সেফ মনে করেনি, যার ফলে তারা মোটামুটি নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলেন। নতুন আইজিপি আসছেন, তিনি আহ্বান করেছেন, নতুন কমিশনার আসছেন, তিনি আহ্বান করেছেন। এখন আজকে সন্ধ্যার সময় যেটা দেখা গেল যে ধানমন্ডি থানায় আমি সেখান দিয়ে আসছিলাম, সেখানে দেখা গেল অনেক সিভিল ড্রেসের লোকজন আছেন এবং সেনাবাহিনীর লোকজন আছেন। তো যেটা ধারণা করা যায় যে সিভিল ড্রেসের লোকজন যারা আছেন তারা পুলিশ বাহিনীর লোক এবং তারা দায়িত্ব পালন করার জন্য চলে আসছেন পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনগুলোকে নতুন করে সাজাতে হবে এবং পুলিশ স্টেশনে তারা দায়িত্ব পালন করা শুরু করলে সরকার যখন তাদেরকে আরো দিক নির্দেশনা দিবেন, সেনাবাহিনী যে সহায়তা করছে, এই সবের মধ্য দিয়ে বাংলাদেশে যে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, আমার ধারণা এই পরিস্থিতির উত্তরোত্তর উন্নতি করবে। আমার প্রত্যাশা না, মানুষের প্রত্যাশা তো অনেক, জনগণের প্রত্যাশা অনেক। আপনাকে এইটুকু জানিয়ে রাখি যে আমাদের যে সংবিধান আছে, সংবিধান এখনো স্থগিত করা হয়নি, বাতিল করা হয়নি। সংবিধান অনুযায়ী নানান প্রশ্ন উঠতে পারে। সংবিধান সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি সংবিধান কি সংশোধন করা হয়েছিল, কি আছে। সেটার বাইরে যে এই যে পরিস্থিতি, একটা গণ অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে এবং সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে এটা কোনো দলীয় সরকার হবে না, এখানে কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে না। এমনকি আপনি যদি তত্ত্বাবধায়ক সরকারের কথা আমরা যদি আলোচনা করি, সেখানেও কিন্তু এক এক দল থেকে তারা নমিনেট করতেন পাঁচজন 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 করে। তো তারপরে যে সরকারটা গঠিত হতো সেটা মূলত একটা দলের নমিনেশনে, একেবারে তারা দলের কোন নেতৃত্ব পর্যায়ে থাকতেন না, বাট দলীয় সরকারের মতোই ছিল ওটা। এই সরকারটা, এই অন্তর্বর্তীকালীন সরকারের যাদের নাম শোনা যাচ্ছে, তারা প্রকাশ্যভাবে কোনো দল করেন না, কারো কোনো দলের প্রতি সমর্থন থাকতে পারে, কেউ কোনো ছাত্র রাজনীতির সাথে থাকতে পারেন, তবে যাদেরকে দেখা যাচ্ছে তারা বিভিন্ন এনজিওর সাথে যুক্ত আছেন, বিভিন্ন আইনি সংস্থার সাথে যুক্ত ছিলেন, কেউ কেউ সাবেক আমলা ছিলেন, কেউ কেউ অন্যান্য পেশায় ছিলেন। তো আমরা যাদেরকে দেখছি তাদের সাথে কোনো দলের সম্পর্ক নাই এবং একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যেহেতু ছাত্র জনতার একটা বিপুল সমর্থন আছে, পাশাপাশি সেনাবাহিনীর যে সমর্থন সেটা আছে,
পুলিশ বাহিনীর সমর্থন আছে। সুতরাং এই সরকারটা ভালোভাবে কাজ করতে পারবে বলে আমার ধারণা, এবং তাদের কাজটা দেখতে হবে এবং তারা ভালো কাজ করবে এটা প্রত্যাশা। কারণ জনগণের দাবি হচ্ছে, মানুষের দাবি, ছাত্র জনতার দাবি হচ্ছে অনেক রিফর্ম করার দরকার আছে, অনেক সংস্কার করতে হবে, যেটাকে তারা সহজ ভাষায় বলেন রাষ্ট্রের মেরামত করতে হবে। নাট বল্টুগুলো অনেক ঢিলা হয়ে গেছে বা জং ধরে গেছে, সেগুলোকে টাইট করতে হবে, সেগুলোর জং ছড়াতে হবে। আমাদের অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো ধ্বংস হয়ে গেছে, সেগুলোকে গড়ে তুলতে হবে। অনেক কিছু করার আছে তাদের। আমরা দুইজন ছাত্রকেও দেখতে পাচ্ছি এই পরিষদের মধ্যে। একজন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আপনার কি মনে হয় যে এটা মানে ওরা ছাত্র অবস্থায় ওরা উপদেষ্টা পরিষদের সদস্য হয়ে ভালো কিছু করবে বা ভালো হবে এক্ষেত্রে? তারা তো ইনপুট দিবেন, ইনপুট তো দিতেই পারবেন, এবং তারা কি আন্দোলনটা পরিচালনা করেছেন। আমাদের যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের নায়ক কিন্তু তারা। তাদের বয়স কম হতে পারে, তারা বুঝেন বিষয়গুলা, এবং তারা এই আন্দোলনে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন, যেটা সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো অনেক আন্দোলন করার চেষ্টা করেছে, অনেক দূর গিয়েছিল তারা, কিন্তু কোনো অভ্যুত্থান বা ছাত্র জনতার অভ্যুত্থান করতে পারেনি। সুতরাং তাদের উপরে আমার ভরসা আছে যে তারা এই যে উপদেষ্টা পরিষদ হবেন, তাদেরকে অনেক ইনপুট দিতে পারবেন। আপনি যদি সরাসরি জানতে চান, মানে যেটা জানতে চাচ্ছেন যে উপদেষ্টাদের তো আমার মন্ত্রণালয়ে কাজ করতে হবে, কাজ করা, হ্যাঁ, যেমন একটা প্রফেশনাল একটা আছে, মন্ত্রণালয় যদি তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, তারা হয়তো এই মুহূর্তে মন্ত্রণালয়টা চালাতে পারবেন কিনা এই ব্যাপারে আমি নিশ্চিত না, কেন এটা অনেক অনেক টেকনিক্যাল অনেক বিষয় থাকে। সুতরাং তাদের কাজটা যেটা হবে, আমার ধারণা, আমরা তো পরে বুঝতে পারবো, আমার ধারণা তাদের কাজটা হবে যে বর্তমান যে উপদেষ্টা পরিষদ গঠিত হচ্ছে, তাদেরকে ছাত্র জনতার যে ইনপুট, তাদের যে বক্তব্য, তারা কি মনে করছেন, তাদের যে নেটওয়ার্ক আছে, তারা কি মনে করেন, এটা জানানো। এবং এটা জানানোটা খুবই গুরুত্বপূর্ণ, কেন আমাদের যে আগের সরকারগুলো ছিল, বিভিন্ন দলের সরকার আমরা দেখেছি, তাদের যে সরকার প্রধান তিনি একেবারে বিচ্ছিন্ন থাকতেন, তিনি অনেক কিছু জানতে পারতেন না, সিকিউরিটির কারণে তার অনেক বিচ্ছিন্নতা এসে যেত, এমনকি পার্টির মন্ত্রীদের সাথে, পার্টির নেতাদের সাথে, তৃণমূল পর্যায়ের নেতাদের সাথে কোনোভাবেই তাদের যোগাযোগ করার কোনো সুযোগ থাকতো না। এইটা একটা যোগাযোগের সেতু বন্ধন হবে বলে আমার ধারণা। অসংখ্য ধন্যবাদ।